স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। শাসন বিভাগ থেকে আমাদের বিচার বিভাগ আলাদা, কিন্তু এক্ষেত্রে অর্জন এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ। বিশেষ করে রাজনৈতিক ঘনিষ্ঠ বিচারে কোনো শাসক দলের ভূমিকায় সন্দেহের ঊর্ধ্বে উঠতে পারেনি। এই নিয়ে আজকের আলোচনা শাসনের আইন। কথা বলতে স্টুডিওতে আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক জনাব কাশিম হুমায়ুন, আছেন এফএম বেতার এবিসির প্রধান পরিচালনা কর্মকর্তা জ্যেষ্ঠ সাংবাদিক জনাব সানাউল্লাহ লাবলু, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কে এম তানজিবুল আলম। স্বাগত আপনাদের। জনাব কাশিম হুমায়ুন, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আজকের ঘটনা যদি আমি ধরি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে বলেছেন যে পুলিশ ও র্যাবকে আওয়ামী লীগ কর্মী বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে। মানে এটা একদম অভিযোগের আকৃতি বলেছেন যে দুইটি আমাদের সংস্থা তাকে আওয়ামী লীগের বা সরকারের কর্মী বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে। আপনি এটাতে কি? আমরা একটু পেছনের দিকে তাকাই, আপনি দেখবেন যে গত 5ই জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের যে আগের সময়গুলো গত আগের কয়েক মাস বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট আপনার দেখবেন যে একটা আন্দোলন হচ্ছে, যে এই নির্বাচনকে বয়কটকে কেন্দ্র করে, এবং যথেষ্ট সহিংসতা হচ্ছে। এবং এই সহিংসতা, রাজনৈতিক সহিংসতা দমনে র্যাব পুলিশ কিন্তু অগ্রণী ভূমিকা ছিল, যারা খুব কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছেন। এবং 5ই জানুয়ারি নির্বাচনটা কিভাবে কে দেখেন, এটা নানাভাবে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু সংবিধানের ধারাবাহিকতার জন্য এই নির্বাচনটা হয়েছে। এবং নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, বিএনপির নেতৃত্বাধীন অন্যান্য জোটের যারা শরিক দল তারাও অংশ নেয়নি, যার ফলে নির্বাচনটা অনেকটা বলতে গেলে একপেশে হয়েছে। এবং এইগুলো নিয়ে যে বর্তমান যে রাজনৈতিক উত্তপ্ততা এখনো আছে, যে রাজনৈতিক উত্তপ্ততা 5ই জানুয়ারি নির্বাচনের পরে রাজনৈতিক উত্তপ্ততা কমে গেছে এটা বলা যায় না, কিন্তু হয়তো একটু থমকে আছে এখন বিএনপি নির্বাচনে গিয়ে এটা যাওয়া না যাওয়া নিয়ে এটা এখনো যথেষ্ট আলোচনা হচ্ছে। কেউ বলছেন গেলে ভালো হতো, কেউ বলছেন যে না যাওয়াটা ভালো ছিল। আজকে বেগম খালেদা জিয়া তার যে আজকে যে বক্তব্য ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচন, সেখানে তিনি বলেছেন যে না যাওয়াটাই তার যুক্তিযুক্ত ছিল। তো সামগ্রিকভাবে আমরা যদি দেখতে যাই যে এই রাজনৈতিক সহিংসতার যে আন্দোলনটা, এই সহিংসতা যেখানে ছড়িয়ে গেছে সারা দেশভাবে, সেটা থামাতে যে এটা কিন্তু রাজনীতির সাথে সম্পর্কিত ছিল। এবং এই সম্পর্কিত এই বিষয়ে যেভাবে পুলিশ এবং র্যাব এটা মোকাবেলা করেছে, সে অর্থে তো মানে আন্দোলনটা সাকসেসফুল হয়নি। না কাশেম ভাই, কারণ যাই থাক, আপনি কারণের কথা বলছিলেন, পিছনে তাকাতে বলছিলেন, বেগম জিয়ার এই বক্তব্যকে আপনি সমর্থন করেন যে পুলিশ ও র্যাবকে আওয়ামী লীগ কর্মী বাহিনীর মতো ব্যবহার করছে? এটা সরকারে থাকলে তো আমি তো এটা নানাভাবে হয় যে আপনি সরকারে যখন থাকে সরকারের ছত্রছায়ায় এই মানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো, এটা কি উচিত? এটা উচিত অনুচিতের বিষয়তে বাংলাদেশের রাজনীতিতে এটা অনুচিত এটা এটা অনেক বিতর্ক আছে। তবে কথা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার ফোর্সে যদি একটা জায়গা থেকে দেখেন এটা উচিত। আবার যদি দেখেন কিছু কিছু ক্ষেত্রে যে বাড়াবাড়ি হচ্ছে, এবং ধরেন গত যে আন্দোলনের সময়টায় যে গ্রেফতার বাণিজ্য হয়েছে, এটা কিন্তু একটা বাণিজ্যের পর্যায়ে গেছে, এটা তো উচিত হয়নি। গ্রেফতারটা যেভাবে হয়েছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে, সেটা কিন্তু আবার বাণিজ্যের টান করেছে। সেখানে আইন প্রয়োগ করে সংস্থাগুলো সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা এটাকে অপপ্রয়োগ করেছে এবং বাণিজ্য করেছে। এটা তো উচিত হওয়ার কোনো কারণ নাই। এটা তো অবশ্যই একটা 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 সমালোচনার বিষয়, এটা আমাদের সমর্থনের কোনো কারণ নাই। আবার যদি আইন শৃঙ্খলার কথা বলেন, সেই আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু আমি যথেষ্ট মনে করি এই মানে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি গেছিল সেখানে অনেক কিছুই করতে হয়েছে বা অনেক কিছুই করতে আরো ভবিষ্যতে হবে। সিচুয়েশন কোথায় যাবে এগুলো যখন আপনি আইন শৃঙ্খলার কথা, যখন আপনিও সাংবাদিকতা করেছেন, আমরা অনেকে লাভলু ফিল্ডে ছিলেন, একসঙ্গে ফিল্ডে কাজ করেছেন, যে সিচুয়েশন সাচ জিনিস যে কখন সিচুয়েশনটা কোথায় ডিটোর করে যাবে সেটা বোঝা যায়। আমি 5ই মে যদি আপনি হেফাজতের আন্দোলন, আমরা একটু আসি কাশেম ভাই আপনার কাছে, আমি একটু লাভলুবের কাছে যাব। যে লাভলু ভাই, আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলি যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগের মতো গণমাধ্যমকেও গণতন্ত্রের একটি স্তম্ভ ধরা হয়। আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের এই স্তম্ভকে আপনি কতটা শক্তিশালী মনে করেন? অন্যান্য স্তম্ভগুলি কি গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দেয়? আপনি কি মনে করেন আপনি, বা গণমাধ্যম যথেষ্ট দায়িত্বশীল তারা? মানে এটা আসলে অনেক বড় আলোচনার, আপনি যে প্রশ্নটা করেছেন অনেক বড় আলোচনার প্রেক্ষাপটে আমি যদি খুব অল্প করে বলি, ছোট করে বলি, যে মানে খুব সাধারণভাবে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর আগের তিনটা তো মানে রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো শিক্ষার্থীরা জানে যে আইনসভা, নির্বাহী, বিচার বিভাগ, এবং তারপর পরই ধরা হয়, যেটা আনুষ্ঠানিকভাবে আপনি যদি বলেন লিখিত না বা ইয়ে না, কিন্তু ধরা হয় যে গণমাধ্যম বা মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ। এখন এই জায়গাটাতে আজকে বাংলাদেশে আমরা যদি দেখি গত 20-22 বছরের মূল সংকটটা কি? মূল সংকটটা হচ্ছে যে রাজনীতিতে
মানে সেখানে রাজনীতি থাকছে না, বিরোধী দল পার্লামেন্টে যায় না, পার্লামেন্টে আলোচনা হয় না, এক পেশে মানে সরকারি দল যারাই থাকে তারা তাদের মতো করে পার্লামেন্ট চালায়, তারা এক পেশেভাবে একরকমভাবে একতরফাভাবে নির্বাহী বিভাগ চালায়। এবং অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বিচারকদের নিয়োগ, বিচার বিভাগের নিয়োগ, সেগুলো আমরা জানি এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো নিয়ম কানুনের মধ্যে আনতে পারিনি যে, এবং সেখানেও সরকারের একটা বড় ইয়ে থাকে, আপনি বলবেন সুপারিশ বা বিষয় থাকে। তো ফলে দেখা যায় যে 3টা স্তম্ভের মধ্যেই সরকারের লিখিত অলিখিত এক ধরনের মানে প্রভাব প্রতিপত্তি সেই জায়গাটা থাকে। এবং সেই জায়গাতে গত 20 বছরে গণমাধ্যম যখন বিরোধী দলের আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের অনুপস্থিতি পার্লামেন্টে যে কোনোভাবেই হোক, গণমাধ্যম এমন একটা ভূমিকায় চলে এসছে, এমন একটা জায়গা নিয়ে নিয়েছে যে গণমাধ্যমের মুখ দিয়ে আসলে এক ধরনের জনমতের কথাটা বেরিয়ে আসে, মানুষের কথাটা বেরিয়ে আসে। এবং এক ধরনের দেখা যায় যে যখন যারা সরকারে থাকে তারা কিন্তু গণমাধ্যমকে ঠিক ঠিক সঠিকভাবে মানে আপনি যদি বলেন গ্রহণ করতে পারে না। লালু, এটা কেন হয়? জনমতেরই যদি প্রতিফলন ঘটে, এই জনপ্রিয়তার ভিত্তির উপর যে দলগুলি দাঁড়িয়ে আছে তারা এটাকে কেন গুরুত্ব দেয় না বা প্রভাবিত হয়? এটা আপনি আপনি নিজেই যদি বলেন যে এই পর্যন্ত 90-এর পরে আমরা যতগুলো সরকার দেখেছি, আপনি কি বলতে পারবেন যে কোনো একটা সরকার গণমাধ্যমকে খুব পজিটিভলি দেখেছে, পজিটিভলি নিয়েছে, গণমাধ্যমের সমালোচনাগুলোকে ইতিবাচকভাবে নিয়েছে? আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়েও যদি আমরা বলি, এই হলমার্ক বা এই আপনি জাস্ট এই ঘটনার বাইরেও যদি যাই, এই হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপ বা এই যে নানা রকম এগুলো নিয়ে যে গণমাধ্যম যখন এগুলো এক্সপোজ করেছে, আপনি দেখবেন যে অর্থ মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন মন্ত্রীরা গণমাধ্যমের সমালোচনা করেছে। কিন্তু পরে কিন্তু প্রমাণিত হয়েছে যে প্রত্যেকটা ঘটনাই সঠিক এবং প্রত্যেকটা ঘটনাতেই সরকারি দলের ইন্ধন আছে, লোকজনের ইন্ধন আছে। আপনি এর আগে যদি যান, আপনার স্পষ্ট মনে আছে সেই বিখ্যাত উক্তি, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। সেই বাংলা ভাইকে তো শেষ পর্যন্ত জ্যান্ত বের করা হয়েছিল, তারপর তার ফাঁসিও হয়েছে। সুতরাং কোনো কিছু মিডিয়ার সৃষ্টি না, মিডিয়া জাস্ট যখন যেটা ঘটে সেটাকে বের করে আনে, সেটা সরকারের জন্য কিন্তু গ্রহণযোগ্য হয় না। বা আপনি যদি বলেন যে খুব, কিন্তু মিডিয়াও তো মিডিয়ার সুবিধা মতো এজেন্ডা সেট করে এক একটা মিডিয়া, এবং মিডিয়া তো তার ব্যবসার খাতিরে অনেক সময় অনেক ধরনের খবর দেয়, আমরা দেখেছি। অবশ্যই সেক্ষেত্রে মিডিয়ার দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবশ্যই সেটা তো একটা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এখানেই হচ্ছে যে প্রত্যেকের তার নিজের সীমারেখাটা টানার বিষয়, আপনি কতদূর যাবেন কতদূর যাবেন না। মিডিয়া যেখানে কিন্তু আপনি, এটা একটা মানে খুব মজার বিষয়, যে মিডিয়া এজেন্ডা সেট করে, যে মিডিয়া দলীয় এজেন্ডা কিংবা তার ব্যক্তিগত ব্যবসায়িক এজেন্ডা বা তার নির্দিষ্ট কোনো এজেন্ডা সেট করে এবং সেটাকে নির্দিষ্ট করে চলতে চায়, সেই মিডিয়া কিন্তু ক্রমে জনপ্রিয়তা হারায়। সেই মিডিয়া আপনি যদি দেখেন, কারণ মানুষ প্রতিদিন যদি আপনি অন্য কিছু চিন্তা করেন, আপনার টেলিভিশনটা মানুষ কেন দেখবে যদি এখানে সে সঠিক তথ্য না পায়? আপনার পত্রিকাটা 8 টাকা দিয়ে 10 টাকা দিয়ে কেন কিনবে যদি এর মধ্যে সঠিক তথ্য না পায়? তবে একই কথা হচ্ছে প্রত্যেকটা মিডিয়ার ক্ষেত্রে। সুতরাং মানুষ কিন্তু শেষ বিচারে কিন্তু পাঠক, শ্রোতা, দর্শক তারাই কিন্তু নির্ধারণ করে দেয় যে সে কোন তথ্যটা নিচ্ছে, কোনটা নেবে, কোনটা নেবে না। মিডিয়া আপনি যতই এজেন্ডা সেট করেন না কেন, কোনো লাভ। আমি একটু বেরিসে তানজিব আপনার কাছে আসতে চাই। আমার প্রথম প্রশ্ন নিয়ে, যে পুলিশ ও র্যাবকে আওয়ামী লীগের কর্মী বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে, বেগম জিয়ার এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? আমি অবশ্যই একমত না। এখন ব্যাপারটা হচ্ছে কি, উনি নিজের পার্সপেক্টিভ থেকে কথাটা বলেছেন যে ওনার মনে হচ্ছে যেন পুলিশ এবং র্যাব যখন তাদের দায়িত্ব পালন করছে, তার কাছে মনে হচ্ছে যেহেতু তাদের দায়িত্ব পালন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের দায়িত্বটা তাদের, এবং ল অ্যান্ড অর্ডারের প্রতি যে হুমকি স্বরূপ আমরা গত আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যা দেখেছি, সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রক্ষা করতে গিয়ে রিসিভিং এন্ডে সবসময় তার বিএনপি এবং জামাতের কর্মীরাই ছিল, মূলত জামাতের কর্মীরাই ছিল। তখন ওনার মনেই হতে পারে যে জামাতের কর্মীরা যখন বিভিন্নভাবে মার খাচ্ছে পুলিশের কাছে এবং পুলিশকেও মারছে, তাদের কাছে মনে হচ্ছে যেন তাদের আন্দোলনের পথে একমাত্র বাধা হচ্ছে পুলিশই। তানজিব ভাই, এই কথাটি আপনি বোধহয় মানে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি বলছেন, কিন্তু আজকে যদি আমরা আজকের ঘটনাও মনে রাখি, যে আজকে আপনি পত্রপত্রিকায় যে ছবিগুলি দেখেছেন এবং যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 প্রার্থীর কর্মীরা পুলিশের সামনে গোলাগুলি করেছে, এখানে আমি মনে করি পুলিশ নীরব দর্শকের ভূমিকা ছিল এখানে এবং পুলিশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি মনে করি এখানে পুলিশের দায়িত্ব ছিল, যারা এই ধরনের ঘটনা ঘটছে, সেটা রিগার্ডলেস অফ এনি পার্টি, এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তাদেরকে আসলে আইনের আওতায় এনে বিচার হওয়া উচিত ছিল। এবং এখানে আমরা তো ছবিতে দেখেছি যে কিছু লোক প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, এটা কখনোই সাপোর্ট করার মতো বিষয় হতে পারে না। যে পুলিশের সামনে আপনি যে হন না কেন, পুলিশের সামনে আপনি রাষ্ট্র নিয়ে চলাফেরা করছেন এবং আপনি আপনার এই অস্ত্র বৈধ কি অবৈধ, এটারও একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এবং নট অনলি দ্যাট, আপনি পুলিশের সামনে অস্ত্রবাজি করছেন,
সন্ত্রাস কিন্তু- করছেন, কিন্তু- এটা তো কিন্তু- অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু তানজিব ভাই, এই ঘটনা কি আমরা আজকে প্রথম দেখছি? আমরা একাধিকবার দেখলাম, রাজশাহী এটা সবসময় বিশ্ববিদ্যালয়ে দেখে দেখলাম, আসছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম, অতীতেও দেখেছি। তো সরকারে যে থাকে সে পুলিশ ও র্যাবকে এক ধরনের সেটা ব্যবহার করতে চায়, তার মানে সেক্ষেত্রে তো হচ্ছে- বেগম জিয়ার বক্তব্যটা তো না, ঠিক তার মানে না। হচ্ছে বেগম জিয়ার বক্তব্য যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ ব্যবহার করছে, আমি বলছি ওখানটাতে যে শাসক শ্রেণী সবসময় এই বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছে। এছাড়া কি মাত্রার বিষয়, এছাড়া এটা ছাড়া কি আর শাসক বাহিনীর কাছে কোনো উপায় থাকে না? মানে না, এটাকে- শাসক বাহিনী তো তারা যেহেতু ক্ষমতার মধ্যে আছে, তো শাসক বাহিনীর কাছে ইমিডিয়েট যে আপনার ফোর্স আছে তা তো পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারীর কথা যদি বলেন, তারাই তো রক্ষা করবে। না, ঠিক আছে, মানে আমরা আসলে এটা কতটা ইয়ার পরিচয়, যেমন ব্যারিস্টার পারভেজ হোসেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি আলোচনা শুনছিলেন, আমরা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের আইনের শাসনের সূচক যে দেখেছি, সেখানে বাংলাদেশের অবস্থান অনেক নিচুতে, কিন্তু আইনমন্ত্রী তা নাকচ করে দিয়ে বলেছেন ওনাদের যে ফাইন্ডিং এটা বোধহয় ঠিক না, কারণ আমি অনেক মামলার কথা বলতে পারবো যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ হলে ফলাফল অন্যরকম হতো। এক্সাক্ট কোর্ট হচ্ছে উনি বলছেন এর সবচেয়ে বড় প্রমাণ তারেক রহমানের বিরুদ্ধে মামলায় বিচারিক আদালত তাকে খালাস দিয়েছে। আইনে জামিন পাওয়া বিএনপির 3 জন শীর্ষ নেতার উদাহরণও আমরা টানতে পারি, সেটা আলাদা করে বললাম। আপনি এটাতে কি বলবেন? এমনকি আমরা এই কথা যখন বলছি তখন কিন্তু আমরা দেখছি যে অবৈধভাবে নির্বাচিত হওয়ার অভিযোগ আমলে নিয়ে আইনমন্ত্রী আনিসুল হককে কারণ দর্শাতে বলেছে হাইকোর্ট। তারপরেও কি আপনি বলবেন যে দেশে আইনের শাসন নাই বা না, আইনের শাসন তো আছেই। আইনের শাসন না থাকলে আমরা এখানে কিভাবে বসলাম চারজন? শুধু আইনের শাসন তো অবশ্যই আছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে, আপনি যে প্রশ্নটি করেছেন এটার মধ্যে কিন্তু উত্তরটি নিহিত আছে। যেমন আইনমন্ত্রী বলেছেন যে দেশে জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীন কি স্বাধীন না তার বড় প্রমাণ তারা দেখেছেন, তারেক রহমানের মামলার উদাহরণ দিচ্ছে। ঠিক পাশাপাশি কি করছেন, সেই জাজের বিরুদ্ধে দুদককে লেলিয়ে দিয়েছেন। একটা জুডিশিয়াল সিস্টেম কতটুকু স্ট্রং সেটা এই চিত্রটাকে পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন। আর ছোট্ট একটা কথা একটা বলে নিই, তানজিব ভাই বলার চেষ্টা করলেন যে খালেদা জিয়ার বক্তব্যটি ভুল, কিন্তু পরের ঘটনাগুলি সব সঠিক। তাহলে খালেদা জিয়ার বক্তব্যটা কিভাবে ভুল হলো? না, পার্শিয়াল না, বলেছেন উনি বলেছেন এককভাবে প্রথমে উনি শুধু আওয়ামী নাকচ লীগের করে সাথে- দিয়েছেন যে না, এটা ঠিক হতে পারে না। কিন্তু তারপরে আপনি যে এতগুলি ঘটনার কথা বললাম, রাজশাহী ইউনিভার্সিটির কথা বললাম, জাহাঙ্গীরনগরের কথা দেখলাম, উপজেলা নির্বাচনের সাম্প্রতিক সহিংসতার কথা দেখলাম, ইভেন আজকে পত্রপত্রিকা যে হেডলাইন বা বড় ক্যাপশনের ছবিগুলি দেখলাম, তাতে আপনি যদি এখন ছবি দেখাল পিছনের দিকে দৌড়ান, তাহলে কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা এটাকে যাচাই করতে পারবেন না। আমরা এখন বর্তমানে কথা বলছি, রাত 11টার সময় আমরা প্রোগ্রামটা শুরু করেছি। এখন যদি আপনি বলেন যে 1970 সনে কি হয়েছে, 80-তে কি হয়েছে, পারভেজ ভাই, আমি 90-তে কি একদম হয়েছে, এখনকার কথা আপনাকে একটা বলতে পারি। সেই কথাটি হচ্ছে এরকম, আপনি যে অস্ত্রধারী আওয়ামী লীগের 2 জনকে দেখেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ ভালো, কিন্তু কথা হচ্ছে যে এই অস্ত্রটা আসলো কোত্থেকে? আপনি আমাকে বলুন, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বাহিনী যদি এতই তৎপর থাকে, তারা তো শুধু তৎপর ছিল আমরা দেখেছি বিরোধী দলের আন্দোলন দমনে, কিন্তু দেশে যে অবৈধ অস্ত্রের মহাসমারোহ চলছে, মহা উৎসব চলছে, তার একটি নমুনা হচ্ছে এটা যে প্রত্যেকটি লোকের কাছে বৈধ অবৈধভাবে অস্ত্র ছড়িয়ে গিয়েছে। এবং যেহেতু তারা সরকার দলীয় সমর্থক ছিল, যার জন্য পুলিশ তখন, যেহেতু উপর থেকে কোনো সিগন্যাল ছিল না, তারা কিংকর্তব্য বিমূনের ন্যায় শুধু দেখা ছাড়া তাদের অন্য কোনো ভূমিকা ওই সময় আমরা পরিলক্ষিত হয়। পারভেজ ভাই, আপনি একটা সেকেন্ড, আমি লাভলু ভাইয়ের কাছে একটু আসি, একটা সেকেন্ডের জন্য, একটা তথ্য শেষ করে দিচ্ছি। আমি যেটা বলার চেষ্টা করছি কি, যে এই যে গ্রেফতার হয়েছে, আপনি দেখেছেন তো গ্রেফতারটা কখন হলো? যখন পত্রিকার ছবি আসলো, সাংবাদিক ভাইরা জীবন বাজি রেখে সে ছবি তুললেন, এবং তারা যখন মিডিয়ার চাপে পড়ে গেলেন, সরকার বাহাদুরের তখন ঘুম ভেঙে গেল, তারা তখন গ্রেফতার করার জন্য যা যা করার দরকার আমি তাই এই পর্বে করেছে। লাভলু ভাইয়ের কাছে আসতে হলো না, একটা বিরতি নিতে হচ্ছে। পারভেজ, আমি শুধু একটা বিষয় আপনাকে স্মরণ করে দিতে চাই যে অতীতে যখন মানে এরকম অস্ত্র নিয়ে ছবি ছাপা হয়েছে, অতীতে বলা আরো হয়েছে হাজারবার ঘটেছে, তার বলা জন্য হয়েছে আজকে আপনি বলা এই কথা হয়েছে বলতে তখন পারবেন না। আমলেই নেওয়া হয় নাই। এটাই হচ্ছে কিন্তু যে এখন তো আরো বেটার শাসন সেই চলছে। জন্য, হ্যাঁ, এখন তো অনেক বেটার শাসন না, চলছে। সেটা আওয়ামী লীগের আইনের দাবি, শাসন চলছে। সেটা আওয়ামী লীগের দাবি। হ্যাঁ, আমরা একটা বিরতি নিয়ে আসছি যে লাভলু ভাই এই প্রসঙ্গে জানি কি একটা বলতে চাইছিলেন, আমরা একটা বিরতি ফিরলাম আজকে বাংলাদেশে। লাভলু ভাই, বিরতির আগে আপনি একটি বিষয় মন্তব্য করতে চেয়েছিলেন, আমরা সময়ের অভাবে। আপনার জি। যেটা র্যাব এবং পুলিশ নিয়ে যে কথাগুলো বলছিলেন, দেখেন আসলে একটা হচ্ছে আইন শৃঙ্খলার ব্যাপার, যেটা যখন প্রয়োজন পড়ে যায়, যখন আপনার সহিংসতা হয়, যখন রেলে নাশকতা হয়, বা আপনার পুলিশের উপর মানে হামলা করা হয় তখন, বা থানায় হামলা করা হয়, ব্যাংকে হামলা করা হয়, তখন এক ধরনের জিনিস। কিন্তু আপনি এরশাদ সাহেবকে যখন গভীর রাতে র্যাব পাহারা দিয়ে সিএমইসি নিয়ে যায়, বা আপনি যেটা বললেন যে 2 জনকে গ্রেপ্তারের বিষয়টা সর্বশেষ, বা এই যে বিষয়গুলো, মানে যেই অস্ত্রধারীর ছবি সাংবাদিকরা তুলতে পারেন, সেই অস্ত্রধারীকে তখন কেন পুলিশ ধরতে পারেন না? তাকে ধরতে হয়
24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে বা- কেন? এই ক্ষেত্রে এইটা হচ্ছে যে সরকারের উপরের নির্দেশ, কারণ তারা সরকারি দলের কারো গায়ে হাত দিতে পারেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন দিতে পারেন না, অন্য জায়গায় কোথাও দিতে পারেন না। এবং এইটা আমাদের দেশের এই ব্যবস্থাটা এটা চলে আসছে সব সরকার আমলে। প্রত্যেকটা সরকারই পুলিশ বাহিনীকে, র্যাবকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার নিজের বাহিনী, নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করে এসছে। এটা আজকে ধরেন বেগম জিয়া আজকে এটা বলছেন কারণ এটা তার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু অতীতে তিনি নিজেও কিন্তু পুলিশকে একইভাবে ব্যবহার করেছেন, এই পুলিশ র্যাবকে তার সরকারের পক্ষে, আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং এটা নতুন কিছু না। আমি যেটা মনে করি ওনাদের কমিট করা উচিত, প্রতিশ্রুতি দেওয়া উচিত যে ওনারা যেই কাজটা হয়েছে, পুলিশ, আপনি জানেন যে একটা কমিশন হয়েছিল, সেখানে পুলিশ বাহিনীর সংস্কার এবং পুলিশ বাহিনীর মানে এক ধরনের নিজস্ব নিয়ন্ত্রণ এবং তাকে মানে কিছু মানে কি বলে আপনার নির্বাহী বিভাগ থেকে কিছু আলাদা করার কিছু বিষয় ছিল, সেই জায়গাগুলো সেইগুলোর ব্যাপারে ওনারা কি করবেন, কিন্তু সরকারি দল কি করবেন। লালু ভাই, আমার এই ছোটবেলা থেকে আপনাকে প্রশ্ন করতে করতে আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে সেটা করবে কেন শাসক দল? এটা করলে লাভ কি? না, যেখানে তাদের এবং হাত যে কারণে আপনার ওই যে আপনি কি বলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোন সরকারই কিন্তু বন্ধ করেন না, যে কারণে জি, দ্রুত এখন- বিচার আইন শেষ এখন করেন না কোনো আপনি বিচার, কোনো র্যাব আর সরকার। পুলিশকে যদি আপনি ব্যবহার করতে পারেন না, তো আপনার সুবিধা, আপনি কেন এই সুবিধাটা থেকে নিজেকে বঞ্চিত করবেন? এইটা যতদিন পর্যন্ত ওনারা না বুঝবেন যে আপনি কাশিমপুর কারাগার বানাইছেন, জি, হ্যাঁ, কারাগারের ফ্যাসিলিটি আপনি এখন বাড়াচ্ছেন, দিন দিন বাড়াচ্ছেন। কখন বাড়াচ্ছেন? যখন বুঝতে পারছেন যে রাজনীতিবিদদের কারাগারে যেতে হয়, যখন বুঝতে পারছেন যে বড় বড় ব্যবসায়ী নেতাদের কারাগারে যেতে হয়। আপনি এখন কারাগারের সংস্কার নিয়ে আপনি অনেক চিন্তা করছেন, অনেক টাকা পয়সা খরচ করছেন। সুতরাং সবাই এখন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছে। কিন্তু এটা যখন ওনারা বুঝতে পারবেন যে নিজেদের ভবিষ্যতের জন্যই যে পুলিশ বাহিনীকে আলাদা করা দরকার, অন্যান্য আরো অন্য বিভাগের মতো পুলিশ বাহিনী তার নিজের মতো করে চলবে, নিজের নিয়ম অনুযায়ী চলবে। সেখানে সরকার বা বিরোধী দল কে অপরাধ করছে সেটার দিকে তাকাবে না, তাকে তার আইনে চলতে দিতে হবে। তাহলে সেটা সেটা না করলে হবে না। তাদের এবং এবার ultimately এই সেটা সংকটটা তাদের কিন্তু সুবিধা হবে না। আপনি দেখেন আপনি সম্প্রতি আপনি দেখেন গুজরাটে কিন্তু একই ঘটনা। আপনি এত বড় গণতন্ত্রের দেশ ভারত, গুজরাটে যে আপনার কেজরিওয়াল যে গেলেন, জি, হ্যাঁ, সেখানে তাকে যেভাবে বাধা দেওয়া হলো, পুলিশ যে আচরণ করলো, দেখেন একই রকম কিন্তু আমরা কিন্তু এইটা- একই সংস্কৃতিতে আটকে আছি। সেইটা মনে হয় যে আমার মানে আমার কাছে খুবই যেটা মনে হয়, একটু ইন্টারাপ্ট করি, আমার কাছে যেটা মনে হয় এটা যতটা না এটা শাসক দলের আসলে দায়, তার চেয়ে বেশি হচ্ছে পুলিশদের নির্দেশে মানসিকতা এরকম যে সে সেটা মনে কিছুটা, করতেছে সবসময় যে কিছুটা, আমি যে- যদি সে নিজে একটা সেন্সরশিপ আরোপ করে নিজের উপরে যে আচ্ছা। আমি কি ছাত্রলীগের স্থানীয় নেতাকে গ্রেফতার করব, আমাকে যদি উপর থেকে বদলি করে দেয়। এবং অনেক সময় অথচ তাদের করলে কিছু তদবিরে হতো না। প্রমোশন হয়, তাদের তদবিরে তাদের প্রমোশন হয় এবং জায়গাটা আমি এইরকম একটু- জায়গায় চলে গেছে। জি, আমি একটু অ্যাড করি। বিষয়টা হচ্ছে আজকে যদি আপনি দেখবেন যে স্থানীয় যারা নির্বাচিত সংসদ সদস্য প্রত্যেকটা না তাদের পছন্দ অনুযায়ী ওসি যায়, ওসি দরকার, এসপি দরকার। হোয়াই? ওনারা কি পরবর্তী নির্বাচনের শুধু চিন্তা ইউএনও করেন না? লাগে, সবই আপনি লাগে, বলতে সব। পারেন যে একজন ওসি বা ডিসি একজন এমপির কি কাজে আসে, কি কাজ দেয়? আপনি জনপ্রিয় নেতা হিসাবে আমি ধরে নিচ্ছি যে আপনি নির্বাচিত হয়ে আসছেন, তারপরে কেন আপনার ওসি দরকার হবে আপনার নিজের লোকজন? কারণ জেলা উপজেলা আপনাকে চালাতে হবে, আপনি আপনার নিজেদের কেন নিয়ন্ত্রণে আপনার রাখবেন। পছন্দের ডিসি লাগবে? হোয়াই? তারা কি সার্ভিস না দিবে কাশিম আপনাকে? ভাই, এটা আপনি খুবই এটা আমি মনে করি এটা হচ্ছে যে জনবিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু এই বিষয়গুলো আসে। হ্যাঁ, বা নিজের পার্সোনাল এজেন্ডা যখন আপনি মনে করবেন যে বাস্তবায়ন পার্সোনাল এজেন্ডা দিয়ে এই কাজগুলি করাবেন, তখনই কিন্তু এই প্রশ্নটা আসে কালে। না, কিন্তু জি, কাশিম কাশিম ভাই, ভাই, আপনি কাশিম ভাই, দেখবেন- এটি ঠিক। আমি কাশিম ভাইকে একটি প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক প্রভাব একদিকে, রাজনৈতিক প্রভাব আর আইনি ফাঁক গলে সোনালী ব্যাংকে টাকা আত্মসাতের ঘটনা আমরা দেখেছি। সম্প্রতি সুরঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে টাকা লুট হচ্ছে, কিশোরগঞ্জের পরে আবার বগুড়ার আদমদিঘিতেও একই ঘটনা ঘটলো। মানে এই রকম ঘটনাগুলি ঘটার পিছনে কি আসলে বেশি দায়ী বলে আপনি আচ্ছা, মনে করেন? আপনি যখন প্রশ্ন করছেন আমি নিজেই বলি আমি একসময় সোনালী ব্যাংকের ডাইরেক্টর ছিলাম। জি, তো আমি ভিতর থেকে কিছু ঘটনা দেখে আসছি। হলমার্কের ঘটনাটার সময় আমি ছিলাম। অনেকেই পরিচালনা পর্ষদকে এটা বলা হয় যে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, কিন্তু আমি বলি যে হলমার্কের ঘটনাটার সময় যে আমি ভিতর থেকে কথাটা বলছি যে বলা হয় যে এটা লোন তো বটেই। আপনি এইটা শর্ট ব্যাংকের যখন টাকা আপনি কারো কাছে যায় সেটা লোন আকারেই যায়, কিন্তু যেই হলমার্কে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি 90 ডেজের আইবিপি করে একটা যে এই লোনটা দেওয়া হচ্ছে এবং লোনটা স্যাংশন করেছেন ম্যানেজার নিজেই। এটা পরিচালনা পরিষদের কোনো, হ্যাঁ, কেউ কোন দিকটা ইনফ্লুয়েন্স করেছে সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু পর্ষদগতভাবে কোনো সিদ্ধান্ত এটা ছিল না, যেটা দুদকের কাশিম ভাই, আপনি কিন্তু নিজেই কন্ট্রারি করতেছেন। ম্যানেজার সেই সাহসটা পায় কোথায় না, না, যে সাহস- এতগুলো আমি টাকা আইনে- দেওয়া? আমি আইনের কথা যদি বলছি। পর্ষদের না, না, কারো না, 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 ইউনিয়ন না আমি থাকে, সেই কথা যদি বলছি, উপর কারো দিকে যদি- না, না, আমি লাভ বেশি কথা বলছি। আমি বলছি না, লিমিট আপনি থাকে না না। যে এর বেশি একজন ম্যানেজারের no, no. লোন স্যাংশন করার না, না, ক্ষমতা ডিসিশন থাকে না। আইবিপি কেনার ব্যাপারে যে সিদ্ধান্তটা আছে বাংলাদেশ ব্যাংকের, সেটা হচ্ছে যে হোয়াই আইবিপি,
এটা একটা বিল পারচেজ ইনল্যান্ড বিল মনে করেন আপনি হ্যাঁ এক্সপোর্টের একটা অর্ডার পেলেন, এই এক্সপোর্টের অর্ডার এগেনস্টে আপনি হ্যাঁ আপনি যখন এই বিলটা আপনি সাবমিট করেন তখন তারা একটা অ্যাডভান্স করে যে আপনি এক্সপোর্টকে হ্যাঁ 80% আপনাকে $100 যদি একটা অর্ডার পান আপনি $80 পর্যন্ত ব্যাংক দিতে পারে, এবং সেটা বাংলাদেশ ব্যাংক ক্ষমতা দিয়েছে ম্যানেজারকে। বাট হাউ লং আইবিপিটা কতদিন চলে এটা? না, চলতে 90 থাকে? দিন 90 ডেজ 90 ডেজের মধ্যে কাজ করতে 90 ডেজ তো হচ্ছে পার্টিকুলার একটা আইবিপি। আমরা বলছি কতটা আইবিপি মানে হলে আপনি- হলমার্কের মতো অ্যামাউন্ট হয়? না না এখন হচ্ছে আমি সেটা রাইট যুক্তি। এখন আমি যেটা জানি এটা 30 কোটি টাকা পর্যন্ত ম্যানেজার ক্ষমতার মধ্যে ছিল, 30 crore আইবিবি কেনার, এবং সেটা একই দিনে সোনালী ব্যাংক থেকে যে শেরাটন ব্রাঞ্চ থেকে একই দিনে এই টাকা বেরিয়ে গেছে অলমোস্ট 700-700 কোটি টাকা। রাইট, হ্যাঁ Right. 700-700 কোটি টাকা একদিনে বেরিয়ে সেটাকে গেছে। একা ম্যানেজার একা সাহস এটা না করতে পারে? ম্যানেজার একটা সিন্ডিকেট সম্ভব? না রাইট আমি সম্ভব আমি একজন ম্যানেজার একটা সিন্ডিকেট করে আমি একটু আমি কাশিম আপনার ভাই- কাছে বিতর্কে যাই না না, না না এগুলো বলছি যে- তদন্তের বিষয় তো অনেকগুলো। আমি আপনি যদি অ্যাপ্রুভালের প্রশ্ন আসেন, এই অ্যাপ্রুভালের জন্য পরিচালনা পর্ষদ ওই দরকার তদন্ত হয় তো না। হয় আপনি না যদি কাশিম কেউ ভাই। পেছন থেকে ইনফ্লুয়েন্স করে সেখানে সেটা ভিন্ন দুর্ভাগ্যজনক বিষয়। হচ্ছে তদন্তই না, হয়নি। না সে তদন্ত তো বাংলাদেশ ব্যাংক করেনি, কাশিম ভাই, বাংলাদেশ ব্যাংক সেটাতে যায়নি, তারা দিয়ে দিল দুদকের হাতে। কাশিম ভাই, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ, বাংলাদেশ ব্যাংক নিজে না করে কাশিম ভাই, সেই কাজটা তুলে দিল। পরিচালনা পর্ষদের দায়িত্ব বা এখতিয়ারের মধ্যে এটা মানে না পড়তে পারে। পরিচালনা পর্ষদের দায়িত্ব আসলে কি? দায়িত্বটা অ্যাকচুয়ালি দায়িত্বটা হচ্ছে করে? পরিচালনা পর্ষদ কেন actually- দরকার সোনালী না ব্যাংকের? না না সোনালী ব্যাংক সব ব্যাংকেই তো না সোনালী মানে ব্যাংক মানে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ কি করে? না সোনালী ব্যাংকের পার্টিকুলার না আমি সোনালী ব্যাংকের সোনালী পরিচালনা ব্যাংকের পর্ষদ শুনি কি আমরা করে একটুখানি, সেটা- জানার ইচ্ছে আর কি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ না, আমি টোটাল ব্যাংকিং না সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের কথা বলেন কাশিম ভাই। অ্যাকচুয়ালি ক্ষমতাটা হচ্ছে যে আপনার আপ টু একটা লিমিট পর্যন্ত আছে, যে লিমিট স্যাংশন করতে পারে এমডি পর্যন্ত, বিভিন্ন লেয়ার টায়ারে 10 কোটি পর্যন্ত এমডি পারে। এমডি। তারপরে যদি কোনো স্যাংশন হতে হয় সেটা যেতে হয় বোর্ড পরিচালনা পর্ষদ। এখন বোর্ড দেখবেন আপনি, বোর্ডের প্রস্তাব মানে এই প্রস্তাবগুলো আনে কারা? ব্যাংক ম্যানেজমেন্ট, Right. হ্যাঁ ব্যাংক ম্যানেজমেন্ট। এখন যদি সেখানে আপনি কখনো ইনফরমেশন যদি ঘাটতি থাকে, সেটা দায়িত্ব কিন্তু ব্যাংক ম্যানেজমেন্টে আসে। মানে পর্ষদের কোনো সুপারভিশন থাকে না ওখানে? সুপারভিশন কিছু নাই তো, আপনি জাস্ট মিটিং এ যাবেন। আমি হ্যাঁ আমার আমি মিটিং এ হাজির হতাম, মিটিং এ আমার ছিল পার মিটিং এ 5,000 টাকা, এর বাইরে তো আর কিছু নাই। আমি মিটিং এ যেতাম 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, আগের দিন 2 দিন আগে। আপনার জন্য এটা সম্মানজনক না জায়গা কাশিম যে ভাই, আপনি একজন কাশিম ভাই, elected director। কাশিম ভাই, আমরা যদি মানে একটু সংক্ষেপে শুনি, যে পরিচালনা পর্ষদের কাজ হচ্ছে রাবার স্ট্যাম্পের মতো ব্যবহৃত হওয়া। না রাবার স্ট্যাম্প না, আমি বললাম যে 10 কোটি টাকা পর্যন্ত স্যাংশন করার ক্ষমতা MD-র আছে। MD-র আছে। এর উপর স্যাংশন যদি যায় তাহলে পর্ষদের সিদ্ধান্ত কিন্তু যাবে। অ্যাপারেন্টলি হলমার্কের জন্য 3,500 4,000 কোটি টাকা বেরিয়ে গেছে পর্ষদের অজান্তে, এটা সম্ভব? না না আমি এখন যদি আমাকে আপনি জিজ্ঞেস না, না, করেন, না, মানে সম্ভব আমি কিনা? তো বললাম যে আপনার এই 30 কোটি টাকা আইবিবি কে কেনার একটা ক্ষমতা ছিল ম্যানেজারের জি, নিজের। জি। এই ক্ষমতা দিয়ে প্রত্যেক দিন সে একদিন 700 কোটি টাকা বের করে নিয়ে গেছে, এবং 700 কোটি টাকা। সেটা পরিচালনা পর্ষদের অজান্তে করা সম্ভব। অজান্ত বের করে নিয়ে গেছে একদিনে। যদি আপনার 700 কোটি টাকার আচ্ছা, প্রত্যেক এটা দিন- কি পর্ষদ পারভেজ, তাহলে আমরা একটু অন্য কখনো প্রসঙ্গে- নজরে আসলো? পারভেজ, না, আমরা কখনো আসলে আজকের আলোচনা এটা নিয়ে, না, আমরা মনে অন্য হয় না। প্রসঙ্গে যাই। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আমি একটু তানজিমের কাছে যাইতে চাই যে আচ্ছা আপনি সোনালী ব্যাংকে যে প্রশ্ন জি, করেছিলেন- সোনালী ব্যাংকের উপরই আচ্ছা, সবকিছু এসে পড়ছে, এরকম না না একটা আপনি যে কথাটা বলছেন আমি একটু খোঁজ নিয়েছি প্রফেশনালি, জি। যে এই বিষয়গুলো যে পরপর 2টা ঘটনা ঘটে গেল সুরঙ্গ দিয়ে, জি, জি। যে এইরকম টাকা পয়সা বের করে নিয়ে যাওয়া, এটা আমার নিজের একটা কৌতূহল ছিল প্রফেশনালি। তারপরে আজকে যেটা আমি তথ্য পেয়েছি যে হোয়াই নট আদার্স ব্যাংক, আমি কিন্তু এই প্রশ্নটা আছে শুধু সোনালী ব্যাংকের উপর হ্যাঁ, আসছে কেন, হ্যাঁ। হোয়াই নট আদার্স ব্যাংক? তখন আমাকে একজন বলল যে সোনালী ব্যাংকের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার সোনালী ব্যাংক সারা দেশের ট্রেজারিটা করে, Right. সমস্ত ব্যাংকের টাকাগুলো গিয়ে সোনালী ব্যাংকে ব্যাংকের জমা হয়। জমা এবং জমা হয়। সরকারি এবং টাকা দুর্গম জায়গাগুলিতেই Right. মনে হয় না, অনেক দুর্গম দুর্গম হ্যাঁ, জায়গা আছে। ট্রেজারি কাজটা অনেক সোনালী ব্যাংক remote করে। জায়গাতে আছে। তো ন্যাচারালি আপনি প্রত্যেকদিন বিকেল বেলা ওখানে অনেক সব টাকা- ব্যাংকের টাকা টাকাগুলো deposit কিন্তু হয়। সোনালী ব্যাংকে চলে যায়, হ্যাঁ ট্রেজারি ইয়েতে। তো আপনি কোনো ব্যাংকে কিন্তু টাকা পয়সা পাবেন না এক্সেপ্ট সোনালী ব্যাংক। না, এটা খুবই- ওইটার এটা জন্য খুবই- তাহলে তথ্য। সোনালী এবং- ব্যাংক- না, এটা খুবই একটা interesting point। তবে সোনালী সুরঙ্গ যারা খুঁড়বে তাদের জন্য ভালো তবে তথ্য। সোনালী অন্য ব্যাংকের সুরঙ্গ ঘুরতে অন্য ব্যাংকে টাকা পাওয়া যায় তবে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ যদি আচ্ছা বিষয়টি- আরেকটা তথ্য আমি পেয়েছি, আজকে সেটা হচ্ছে আমি নিজে খোঁজাখুঁজি করছিলাম যে এই ট্রেজারি যে ব্রাঞ্চগুলো করে ট্রেজারি কাজ, সেই ব্রাঞ্চগুলো নাকি আপনার 5টার পরে যখন ব্যাংক বন্ধ হয়ে যায় তখন কিন্তু পুলিশ থাকে ওখানে, ওই চাবি সিলগালা করে পুলিশের কাছে দিয়ে আসে। এটা আজকে আমি জানতাম না আগে, আজকে শুনলাম যেখানে ট্রেজারির কাজগুলো পরে যখন ক্যাশিয়াররা ব্যাংকের লোকজন চলে যায় তখন কিন্তু পুলিশদের কাছে এটা হ্যান্ড ওভার করে দিয়ে যায়। তো এখন এই তাহলে সার্বিক দায়িত্ব কিন্তু
ব্যাংকেরও যেমন আছে, আইন প্রয়োগ করে সংস্থাগুলোর আছে, পুলিশের যখন যখন তার চাবি তার কাছে থাকে নিশ্চয়ই তো সেগুলো তার কাছে আমরা তার দায়িত্ব আমরা একটা আছে। বিরতি নিচ্ছি, বিরতির পর তানজিম ভাইয়ের কাছে যে বিষয়টিতে আসতে চাচ্ছিলাম সেটি হচ্ছে অনেকটা এরকম যে আমাদের সরকারের বাইরে থাকা দলগুলো সবসময় হয়রানিমূলক মামলায় পড়ার অভিযোগ করে থাকেন। আজ সংসদে আইনমন্ত্রী বলেছেন যে বিএনপি আমলের মিথ্যা মামলাগুলো আরো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিথ্যা মামলার তদন্ত কোনো একটি আমল না ধরে সবসময়ের জন্য কেন করা হয় না সেটা যদি আপনি একটু বলতেন। আর আমাদের একজন দর্শক লাভলু আমাদের কাছে একটি মন্তব্য পাঠিয়েছেন, সেটা হচ্ছে এরকম, যেখানে দেশের আইনজীবীরা কোনো দল দ্বারা নিয়ন্ত্রিত হয় সেখানে আইনের শাসন করা যায় কিনা, মানে সেটা আইনের শাসনের কোনো প্রতিবন্ধিতা কিনা যে দল নিয়ন্ত্রিত, সেটি আপনার কাছে এবং ব্যারিস্টার পারভেজের কাছেও পরে জানতে চাচ্ছি। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। তানজিব ভাই, বিএনপির আমলের মিথ্যা মামলাগুলি কেন তদন্ত করা হবে, একটি আমল ধরে এটা তদন্ত করা কেন, এবং আইনজীবীরা বিভক্ত বলে সেটা আইনের শাসন রক্ষায় প্রভাব বিস্তার করছে কিনা? আমি প্রথমে বিএনপি আমলের মিথ্যা মামলা ব্যাপারটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আপনি জানেন পরপর 2টা টার্ম এখন আওয়ামী লীগের হয়েছে। তো আওয়ামী লীগ যদি বলে আমার আমলে মিথ্যা মামলা আমি তদন্ত করব, তাহলে এটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তো এখন আওয়ামী লীগের ইমিডিয়েটলি আগের আমলটা হচ্ছে বিএনপি আমল। তখন যদি পলিটিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে মিথ্যা মামলা যদি খুঁজতে হয় তাহলে একমাত্র আপনার বিএনপি আমলেরটাও হবে। আর বিএনপি আমলের আগের আমল যদি আওয়ামী লীগের আমল ছিল, আপনার প্রশ্ন আসতে পারে যে ওই আমলের আপনার তদন্ত মিথ্যা মামলার তদন্ত করা হচ্ছে কিনা। কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা তার আগের আমলের তদন্তটা আসলে করে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে 2 বছর যে জরুরি সরকার ছিল তারা কোনো মিথ্যা মামলা করে নাই? মানে এখন মানে এই স্টেটমেন্টে কি এইটা বুঝাইলো আনিসুল হক যে মানে আমরা বিএনপির আমলে গেলেই কিছু মিথ্যা মামলা পাবো এবং ই আমলে, মানে এই এটা 2 আন্ডারস্ট্যান্ডেবল? বছরের বিষয়টা একটু বলে নিই। জি। ইনফ্যাক্ট 2 বছরের ওই সময়টাতে আপনার বোধ বিএনপি এবং আওয়ামী লীগ উভয় পক্ষের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল। এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আপনি মনে রাখবেন সেটা হচ্ছে যে তার ইমিডিয়েটলি 2 বছর আমলে অনেক বিএনপির নেতাদেরকেও আপনার মামলা উঠিয়ে নিয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধেও দায়ের করা অনেক মামলা উঠিয়ে নিয়েছে। যে মামলাগুলো উঠানো হয় না সেগুলো ছিল মূলত আপনার দুর্নীতির বিষয়ক যে মামলা। আপনারা জানেন যে এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন যে কয়টা মামলা করেছে। বিএনপির কোন নেতার মামলাটা উঠিয়েছে একটু বলবেন? আচ্ছা আমি বলতেছি, দুর্নীতি দমন কমিশন যে কয়টা মামলা করেছে একটা মামলাও আপনার উঠানো হয় নাই। আচ্ছা। হ্যাঁ, আর যে মামলাগুলো উঠানো হয়েছিল যে দুর্নীতি দমন কমিশনের বাইরে আপনার ইয়ার আমলে যে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে মামলাগুলো হয়েছে ওগুলো অনেকগুলো মামলা উঠিয়ে নেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন ছাড়া। আর এর আগেরগুলো তো বললামই। এবং এই বিষয়টা একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এই গত আওয়ামী লীগ আমলে মামলা উইথড্রয়ালের যে ইয়েটা ছিল আপনার প্রক্রিয়াটা ছিল, সেই প্রক্রিয়াটার মধ্যে ছিল প্রধান ছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেব। এবং ওই বিষয়ে আমরা অনেক বিভিন্ন অভিযোগের কথা শুনেছি যে আপনার এই ধরনের মামলাগুলো উঠিয়ে নেওয়ার ক্ষেত্রে আসলে পিপির একটা রিকমেন্ডেশন লাগে। এবং পিপি রিকমেন্ডেশনের ভিত্তি করে এখানে একটা কমিটি করা হয়েছিল আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের কমিটি যাচাই বাছাই করে তখন অনেকগুলো মামলা উইথড্র করে। ব্যারিস্টার পারভেজ যে একটি প্রশ্ন করেছিলেন যে মানে বিএনপির কোন, এটা একটু বলবেন যে বিএনপির কোন নেতার বিরুদ্ধে মামলা? বিএনপি, হ্যাঁ, ওই 2 সরকার আপনি যদি আমাকে রেফারেন্স দিলে ভালো হতো আমার এখন আপনার মুখস্থ করে আসি নাই না, যে মুখস্থ বিএনপি না, আমাদের যেকোনো একটা বলুন। কোন কোন দরকার নেই, আপনি যে কোনো একটা পার্টিকুলার আচ্ছা ঠিক আছে, সেটা উনি বললেন যে এই মুহূর্তে অনুসরণ নেই। আমি আপনার কাছে ব্যারিস্টার পারভেজ আহমেদ আপনার কাছে আসি যে নবম সংসদে আপনি তার আগে আমি একটু উত্তরটা দিই তানজিব ভাইয়ের জন্য সুবিধা হবে, আমি ইনফরমেশনটা দিই। জি 4700 মামলা উইথড্র হয়েছে আওয়ামী লীগের, এবং বিএনপির শুধু একটি মামলা উইথড্র হয়েছে মওদুদ আহমেদের। তত তত্ত্বাবধায়ক সরকারের আমল দায়েরকৃত শুধু একটি মামলা, উনি জানেন না আমি বলে দিলাম ওনাকে, উইথড্র হয়েছিল। বিয়ারের মামলা, হ্যাঁ, একটি মামলা শুধু উইথড্র হয়েছে, আর বাকি কোনো মামলা উইথড্র হয় নাই। উনি যেটা বললেন যে বিএনপি এবং আওয়ামী লীগ সমস্ত মামলা আমরা একটু আপনার কাছে প্রশ্ন করি যে আমরা একটু প্রশ্ন করি যে নবম সংসদের কিছু মন্ত্রী এমপি সম্পদ নিয়ে বিএনপি মানে দুদক কিন্তু তদন্ত করছে। তানজিব ভাই বলছিলেন যে এর আগের মামলাগুলি নিয়ে কথা বললে তো আওয়ামী লীগের আমলটা নিয়ে কথা বলতে হয়। এতে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? কারণ আমরা দেখেছি যে সিটিং মিনিস্টার অনেকগুলি এমপি প্রায় 9 জন। আওয়ামী লীগের কি সন্তুষ্ট না অসন্তুষ্ট হওয়া হচ্ছে সেটাও যদি একটু বলেন। আজকে আমরা দেখেছি পেট্রো বাংলার চেয়ারম্যান সহ পেট্রো বাংলার কর্মকর্তাদের দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে তদন্ত করছে দুদক। আপনার কাছে কি মনে হচ্ছে আইনের শাসন? আপনি যতটুকু প্রশ্ন করেছেন আমাকে একটু বলার সুযোগ দেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে দুদকের
ব্যাপারে প্রথম যেটা আমাদের মধ্যে পারসেপশন গড়ে উঠেছে, দুদক যে একটা কার্যকরী সংস্থা, সেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার আমরা 2 বছরে আমরা তাদেরকে দেখেছিলাম। কিন্তু এর আগে এবং এর পরে দুদকের যে কার্যক্রম, এটা কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ পারভেজ কার্যক্রম। ভাই, একটু বলবো যে এই সময়ের কার্যক্রমের মানে 2 বছরের কার্যক্রমটা আপনি দুদকের কার্যক্রমে সন্তুষ্ট ছিলেন? না না, সন্তুষ্ট না, আমি বলছি পারসেপশনের ক্ষেত্রে দুদককে অ্যাক্টিভ মনে হয়েছে। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আচ্ছা, আছে, ঠিক আছে, যে active মনে দুদক কি হচ্ছে, কাজ active মনে করেছে, হচ্ছে, আচ্ছা। রাজনীতি চরিত্র হরণ করেছে, ঠিক আছে, অনেক কিছু সেটা প্রশ্ন। ঠিক আছে, কিন্তু please, please, দুদকের বলেন। যে অ্যাক্টিভনেস যেটা বলে, জি। মানে অ্যাকশনটা আমরা দেখেছিলাম গত তত্ত্বাবধায়ক সরকারের সময়। তারই ধারাবাহিকতায় দুদক মাঝে মাঝে সরকার দলীয় কিছু এমপি বা মন্ত্রীদেরকে দুদকে বারান্দা হাঁটাচলা করার একটা অভ্যাসটা ওয়ান আপটা রাখছে। তারই প্রতিক্রিয়া আমরা দেখেছি গতবার, যে ওই যে কালো বিড়াল খ্যাত রেলের যখন একটা কেলেঙ্কারি ঘটে গেল, সেই মন্ত্রীকে ডেকে নেওয়া আসা হলো এবং রেলওয়ের কিছু কর্মকর্তাকে ডেকে নেওয়া আসা হয়েছে, এবং পদ্মা সেতু নিয়ে কিছু কথা ওঠার পরে তৎকালীন যোগাযোগ মন্ত্রীকেও আমরা দুদকে বারান্দা হাঁটাচলা করতে দেখেছি। কিন্তু সমস্যাটা হয়েছে কোনটা, এই হাঁটাচলা করার পরে এই ওয়ার্ম আপে পরে দুদক তাদেরকে একটা সার্টিফিকেট ধরিয়ে দিল। সার্টিফিকেটে বললো দে আর দ্য মোস্ট ক্লিন ম্যান ইন বাংলাদেশ, এবং তাদেরকে মিস্টার ক্লিন ম্যান হিসেবে তারা খ্যাত হয়ে গেল। এখন আমরা ভয় পাচ্ছি যে এই সরকার ক্ষমতায় এসে যে দুদকের যে 4-5 জন এমপিকে আর 2-3 জন মন্ত্রীকে যাদেরকে আবার দুদকের বারান্দায় ডেকে আনা হয়েছে, সেরকম একটা প্রক্রিয়ার বা কার্যক্রমের অংশ কিনা, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর আজকে তার মানে সরকারি দুদক তদন্ত করে শাস্তি দিলেই আপনি শুধু বুঝবেন যে দুদক কাজ করতেছে? নো, নট লাইক দ্যাট। মানে দুদক যদি কাউকে ক্লিন ঘোষণা করে তাহলে বুঝবেন যে সে না, দুদক কাজ এই যে সবচেয়ে প্লাস পয়েন্টটা হচ্ছে কোনটা, আসলে দুদক কাকে নোটিশ দিল আর কাকে নোটিশ দিল না, বাংলাদেশের জনগণ তার উপর নোটিশের জন্য অপেক্ষা করে না। বাংলাদেশের জনগণের কাছে যেটা পারসেপশন মনে হয়, জনগণের কাছে অ্যান্টিসিপেশন মনে হয় যে মিস্টার পারভেজ ইজ এ করাপ্টেড ম্যান অর মিস্টার তানজিবুল আলম ইজ এ করাপ্টেড ম্যান, এবং সরকারে যারা থাকে তারা তো কাজ করে, তার মানে বাংলাদেশের মানুষের পারসেপশন হচ্ছে সরকারের সব মানুষ খারাপ। না না, সব মানুষের কথা তো এভাবে ঢালাও বলা যাবে না। আপনারা বলেন, পার্টিকুলার ইনসিডেন্টের ক্ষেত্রে যেমন আপনি বললেন যে দুদক পেট্রোলিয়াম কর্পোরেশনের কিছু কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে তাদেরকে দুদক নোটিশ দিয়েছে। এখন পার্টিকুলারলি হয়তো তারা তাদের বিরুদ্ধে স্পেসিফিক নোটিশ গন্ধ আছে দুদকের ব্যাপারে, দুদক দায়িত্ব পেয়েছে, তারা কাজ করছে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে কি, দুদক যদি সত্যিকার অর্থে একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চায়, তাহলে দুদককে অবশ্যই তাদের ঘোষণা করতে হবে আমরা দুধ দই কলার মধ্যে নাই, আমরা একটা পার্টিকুলার অবস্থানে আছি। সেটা কি, যে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণবিহীনভাবে আমরা কাজ করতে সক্ষম, সেটা দুদককে প্রমাণ করতে হবে। শুধুমাত্র সরকার যাদেরকে দিকে সবুজ সংকেত দিবে তাদেরকে শুধু দুদক ডাকার অধিকার পাবে, আর যাদের ক্ষেত্রে সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাবে না, দুদক তাদেরকে ডাকবে না, এরকম প্রক্রিয়াটা আমরা চাই না। লাভলু ভাই, এই যে কারণ আমরা এমনও দেখেছি, আশ্চর্য ব্যাপার হচ্ছে কি দেখবেন, যে গত বিরোধী দলীয় সংসদ সদস্য ছিল যারা 5টি বছরের মধ্যে সংসদও যেতে পারেনি সরকারের মামলার ঠেলায়, আন্দোলনও করতে পারেনি, সংসদে সরকারি মামলার ঠেলায় যেতে পারে না, অনেক ভাই পলাতক ছিল। তার মধ্যে আমি বলি, তার মধ্যে সেই সংসদ সদস্যদের বিরুদ্ধে এইটা আমি নিলাম না পারভেজ ভাই, এই সংসদে না সংসদে না পারভেজ আপনাকে আমি একটু লাভলু ভাইয়ের কাছে যাই। লাভলু ভাই, আমি একটা টেন্স শেষ করে দিই। আপনি দেখবেন যে খালেদ ভাই, যে আমার দেশে সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা হওয়ার ক্ষেত্রে, তাদেরকে গ্রেফতার হওয়ার ক্ষেত্রে কিছু নর্মস, কিছু পার্টিকুলার প্রেসিডেন্ট ছিল, যেটা এই সরকারের আমলে সেগুলি উড়ে গিয়েছে। কথায় কথায় যে কোনো এমপিকে অ্যারেস্ট করা, এটা আমরা শুধু এই আওয়ামী লীগের গত সরকারের আমলে দেখি। লাভলু ভাই, আমি আপনার কাছে একটা অন্য প্রসঙ্গে আসতে চাই, যেটা হচ্ছে পারভেজ ভাই বলছিলেন যে কারো প্রতি হচ্ছে সরকারের সবুজ সংকেত থাকে যে এদের নিয়ে কিছু করো বা বলো, দলের মধ্যে থেকে এইটা কেন হয়, আর এটাকে আপনি সাপোর্ট করেন কিনা? মানে এটা আসলে যদি বলেন যে উনি যেটা বলছিলেন যে পারসেপশন, আসলে মূলত কি আপনি এই যে আমাদের যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে পারসেপশন রিপোর্টটা বের করে প্রতি বছর যে সূচকটা বের হয়, সেটাও কিন্তু পারসেপশন, তাই না? মানুষ কি ভাবে আপনার দেশটাকে, আপনার মানে বিভিন্ন সংস্থাগুলোকে কিভাবে দেখছে, তার সম্পর্কে কি ধারণা, তার ভিত্তিতে কিন্তু সূচকগুলো তৈরি হয়। এবং মোদ্দা কথা হচ্ছে যে এটা উনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরে আমরা দুদককে সক্রিয় দেখেছি, দুদককে মনে হয়েছিল যে একটা প্রতিষ্ঠান হিসেবে এটা গড়ে ওঠার চেষ্টা করছে, এবং এই জায়গাটায় তারপরে আগের আমলে যা, এখনকার আমলেও আমরা তাই দেখছি। এবং আপনি দেখেন যে উনি একটা কথা যদি বলি, এটা কিন্তু এই পর্যন্ত প্রমাণিত হয়নি। আপনি তত্ত্বাবধায়ক সরকার আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির অনেকের বিরুদ্ধে, আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনার মামলা, কোন মামলাগুলোর বিচারে গিয়েছে? আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে কোন মামলার বিচার কে গিয়েছে? মানে আপনি দেখেন, এটি যেমন সত্য, আপনি দেখেন এখানে কিন্তু বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলাগুলো কিন্তু বিচারে গিয়েছে। না লাভলু ভাই, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে আপনি দুর্নীতি দমন কমিশনের কথা বলেন, কিন্তু দুর্নীতি দমন কমিশন যেভাবে মামলাটি তদন্ত করে সাজিয়েছে, আমি নিজে কতগুলো আদালতে উপস্থিত ছিলাম, এর একটিও মামলা হিসেবে দাঁড়ায় না, এবং হাস্যকর। আমি মানে ওই মামলাগুলি বেশিরভাগই হাস্যকর। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভালো চেষ্টা করলো যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সমস্ত মামলাগুলি উইথড্র করা হয়েছে, কিন্তু
বিরোধী দলের মামলাগুলো উইথড্র হলো না এবং তাদের মামলাগুলো বিচার প্রক্রিয়া চললো এবং আপনি তারেক রহমান একটা মামলায় খালাস পেলেন, আপনি দেখলেন। এটা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আমলে করা। এখানে একটা ইনফরমেশনের গ্যাপ হচ্ছে, আমি বলি আপনার অ্যাজ ফার এজ দুদক ইজ কনসার্ন, দুদক এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো মামলা উইথড্র করে নাই, রিগার্ডলেস অফ আওয়ামী লীগ অর বিএনপি। কারণ দুদকের উপরে অনেক প্রেসার মামলা আসছে এই আগায় বিষয়টার না, মধ্যে। মামলা থমকে থাকে, আরেকটা জিনিস কোনো মামলা আগায়, কোনো মামলা আরেকটা জিনিস বলি, থমকে থাকে। সেকেন্ড কোনো মামলা জিনিসটা খারিজও সেটা হয়ে হচ্ছে যে যায়, ইশারা। দুদক কিন্তু আওয়ামী লীগ বিএনপি বেছে কারো মামলা আগায় না, কারো মামলায় পিছায় না। না না যে তানজিম ভাই, ঘটনা- আপনার এই আমি বক্তব্যটি আবার হয়তো আমার মনে হয় না লাভলু ভাই, আমি আমি এটার একটা সাথে একমত হব না। ছোট্ট ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আপনার এই বিষয়ে আপনার কথা শুনবো। আপনার বিরতি নিয়ে। ফিরলাম আজকের বাংলাদেশে। লাভলু ভাই, আপনি বিরতির আগে বলছিলেন যে প্রভাব মুক্ত একটি দুর্নীতি দমন কমিশন খুব জরুরি, সেটা রাজনৈতিক প্রভাব হোক বা অন্য কোনো প্রভাব হোক, সেটা যদি আপনি একটু মানে এটা যদি বলেন আমার দিক থেকে আমার সবচেয়ে দুঃখবোধ যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অনেক কিছু আপনি অপছন্দ করতে পারেন, অনেক জিনিস করতে পারেন, কিন্তু ওই আমলে কিছু কাজ হয়েছিল, কিছু জিনিস হয়েছিল, কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা হয়েছিল। হতে পারে সঠিক জায়গায় সঠিক লোক ছিল না, সে হতে পারে সেখানে বাইরের প্রভাব, বিশেষ করে তখনকার যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থার তাদের কিছু প্রভাব ছিল, যেখানে তারা রাজনীতি করার চেষ্টা করেছে, করতে যে অনেক কিছু নষ্ট করেছে। কিন্তু কিছু প্রতিষ্ঠানকে গড়ে তোলার একটা চেষ্টা ছিল, দুর্নীতি দমন কমিশন তার একটা। এরকম আরো মানবাধিকার কমিশন হ্যাঁ, মানবাধিকার কমিশন বলেন, মানে বেশ কিছু কাজ কিন্তু সেই সময় হয়েছিল। কিন্তু এগুলো কিন্তু আপনার পরে যদি বলেন তো আমরা রাজনৈতিক সরকারগুলোর আমলে এগুলো ধরে রাখতে পারিনি। এখন যেটা হচ্ছে যে আপনি মুখে বলছেন, আপনি দেখবেন যে সরকারে গেলে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একই কথা বলে যে তাদের মতো মানে আপনার নিরপেক্ষ সরকার আর নাই, তারা একেবারেই পুরো দল নিরপেক্ষভাবে কাজ করছেন, তারা এটা করছেন সেটা করছেন, কিন্তু কাজের বেলায় কি হয় সেটা আমরা মানে প্রত্যক্ষভাবে জানি। এখন যেটা মূল প্রশ্নটা দাঁড়িয়েছে, দেখেন আজকে আমাদের এটা যেতে যেতে যে জায়গাটা দাঁড়িয়েছে, আমাদের সব প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে পড়ছে এবং ভেঙে পড়তে পড়তে আজকে এমন একটা জায়গায় গিয়েছে যে কখনো কখনো আমরা কোনো কোনো প্রতিষ্ঠান মুখোমুখি হয়ে যাচ্ছি, রাইট। কোনো কোনো প্রতিষ্ঠান আমরা পরস্পরের উপর আস্থা রাখতে পারছি না, আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি, পরস্পর মানে প্রতি সম্মান দেখাতে পারছি না। আপনি যে যেটা দিয়ে আমাকে দিয়ে শুরু করেছিলেন, জি আপনাকে যদি বলি যে মিডিয়ার রোলটা, জি মিডিয়া কিন্তু আমরা যদি বলেন হ্যাঁ এক ধরনের সেলফ সেন্সরশিপ মিডিয়ার মধ্যে থাকে, আমরা একটা পালন করি, তারপরে আমাদের নিজস্ব একটা এথিক্যাল একটা গ্রাউন্ড থাকে, আমরা কোনটা করব কোনটা করব না। কিন্তু কতগুলো জায়গায় ঠিক করা উচিত যে মিডিয়া তার স্বাধীনতাটা কি দিয়ে নির্ধারিত হবে, সেটা কি তার জনমত, তার পাঠক, দর্শক, বিবেচক, এটা আমার মনে হয় এবং যে পাশাপাশি আমি যদি মিডিয়ায় কোনো মিথ্যাচার করি, কোনো ভুল করি, সেটার প্রতিকার পাওয়ার জায়গায় কিন্তু আবার আমার আদালত মনে হয় যে আছে। জনমত দিয়েই আসলে মিডিয়ার চাহিদা নির্ধারিত হওয়া উচিত। কাশিম ভাই, আপনি যদি আপনার কনক্লুডিং রিমার্ক বলেন। আমরা না, আমি তো জনমতের একটা বিষয় তো আছেই, আর একটা বিষয় হচ্ছে কি যে আমিও মিডিয়াতে কাজ করি, লাভলু করে আপনিও করছেন, তো আমার বিষয় হচ্ছে যে জনমত সর্বাগ্রে প্রায়োরিটি থাকবে। আর বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের সত্য তথ্যগুলো তুলে ধরা। সেখানে কিন্তু আমাদের সাংবাদিকদের রোলটা হচ্ছে একেবারে অনেকটা ইনভেস্টিগেশনের মতো, আপনাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত যেতে হবে। আমরা যদি একেবারে নিচের দিকে না যাই একেবারে যে কোনো বিষয়ের, তাহলে কিন্তু আমরা মনে হয় আমরা আমাদের দায়িত্বগুলো মানে নিবিড় পর্যবেক্ষণটা আপনি জরুরি মনে এবং করেন। স্বাধীনতা আমার আছে। এখন স্বাধীনতা আমি কতটুকু ভোগ করব, হ্যাঁ, আমাকে স্যাটিসফাইড হতে হবে যে আমি এতটুকু স্বাধীনতা আমি যাব, এর বেশি আমি যাব না, কোনো মিথ্যাচার করব না, মিথ্যার কোনো ইনফরমেশন আমি দেব না। পারভেজ ভাই, আপনি যদি আমি আসলে শেষ করতে চাই এইভাবে, মহিউদ্দিন, দেখেন আপনি আজকে আপনার যে হেডলাইনটা হচ্ছে শাসনের আইন, হওয়া উচিত ছিল আইনের শাসন, কিন্তু আসলে এই শাসনের আইনের কথার মতোই দেশ এভাবে উল্টোভাবেই চলছে। আমার মনে হয় সামনে সরকার যদি একটু উল্টোভাবে না চালিয়ে সঠিকভাবে চলে, তাহলে আমরা যারা এখানে চারজন বসে আছি আমাদের দৃষ্টিতে হতো আইনের শাসন শব্দটি সঠিকভাবে আসবে। আপনি তানজিম ভাই, আসলে সরকারের তো সবসময় চেষ্টা থাকে যে সে এমনভাবে সরকারটা চালাবে যাতে জনগণ সবচেয়ে খুশি হয়, কিন্তু সরকার চালানোটা আমার কাছে যেটা মনে হয় ইটস এ ভেরি টাফ ব্যালেন্স টু অ্যাকচুয়ালি অ্যাচিভ। তো অনেক সময় সরকারের মধ্যে কিংবা সরকারের বাইরে বিভিন্ন এলিমেন্ট এসে আপনার ওই ব্যালেন্সটাকে নষ্ট করার চেষ্টা করে। আমরা গত 6 মাসে দেখেছি যে আপনার কীভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতিটাকে অবনতি করে মানুষের সেন্স অফ সিকিউরিটি যেটা আছে সেটা কীভাবে নষ্ট করে দেওয়া যায়, এবং আপনার যুদ্ধাপরাধীদের বিচার করার ক্ষেত্রে গিয়ে কী ধরনের বাধার সম্মুখীন হয়েছি, এবং এই যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোর জন্য
আপনার স্বাধীনতার বিরোধী শক্তি যেভাবে আন্তর্জাতিকভাবে খুব সক্রিয় ছিল এবং আমাদের জুডিশিয়ারিকে খুবই প্রশ্নবিদ্ধ একটা অবস্থানের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, যে এলিমেন্টগুলো আপনার ওখানে কাজ করে। তো এই ধরনের এলিমেন্টগুলোকে আপনার অনেক সময় আপনি যদি সবসময় আইনের, আমরা তো চাই সবসময় আইনের মাধ্যমে থাকতে, কিন্তু সবসময় দেখা যায় কি যে তারা এই আইনের সিস্টেমটারই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, জিনিসটাকে তাদের নিজেদের পক্ষে নিয়ে। আমরা আশা করব যে এরকম কোনোটাই হবে না, আমরা একটা আদর্শ আইনের শাসনের পরিস্থিতিতে থাকবো। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।